এমন হতে পারে না যে আপনি কোনোদিন মুষ্টিযুদ্ধের প্রতিযোগিতা দেখেননি। পুরুষরা তাদের বাড়িতে এই হিংস্র প্রকৃতির মুষ্টিযুদ্ধই চালিয়ে যায় নিজেদের অজান্তে। তাই বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে সত্যিই তারা নারীদের মুখে ঘুষি মারেন। কথাটা আমি বলেছি রূপকার্থে। বাস্তবে বাসাবাড়িতে যা ঘটে এই মুষ্টিযুদ্ধের মাধ্যমেই তার উপমাটা দিলে সবচাইতে ভালো হয়। মুষ্টিযুদ্ধ চলাকালে দেখা যায় প্রতিযোগীদের দুই কাজের এক কাজ অবশ্যই করতে হয়। প্রতিদ্বন্দ্বী যখন আক্রমণ করে তখন হয়তো আত্মরক্ষার জন্য প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হয়, নয়তো একের পর এক আক্রমণ করে যেতে হয় যেন প্রতিপক্ষ নতুন করে আক্রমণ করার সুযোগ না পায়। একটি বাড়ি যতই সাদামাটা হোক সেখানেও কোনো না কোনো ঝামেলা থাকাটা স্বাভাবিক। অপরপক্ষে একটি জীবন যতই সমৃদ্ধ হোক তা কখনোই সমস্যামুক্ত হতে পারে না। বিপদে আপদে পুরুষরা সাধারণত নিজেদের গুটিয়ে নেয়। ঠিক একটি কচ্ছপ যেমন বিপদে গন্ধ পেলে নিজেকে তার শক্ত খোলসের মধ্যে গুটিয়ে নেয়, কিন্তু তার মাথা গুটিয়ে নেওয়ার অর্থ এই নয় যে এই কচ্ছপ নিজেকে গুটিয়ে নিয়ে সকল বিপদ আপদ কিংবা বাইরের অপেক্ষমান বিপদ থেকে নিজেকে মুক্ত মনে করে চুপচাপ বসে আছে। মূলত সে বিপদ নিয়ে চুপচাপ চিন্তা করতে থাকে, অপেক্ষায় থাকে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কি না। এদিকে বিপদে আপদে মহিলাদের চাল চরিত্র ঠিক তার বিপরীত। তারা উল্টো তাদের খোলস থেকে বেরিয়ে আসে। সমস্যা নিয়ে চুপচাপ ভাবা তো দূরের কথা, বরং এটা নিয়ে সবার সাথে আলাপ করে বেড়াতে থাকে। পুরুষরা সমস্যার সমাধান কল্পে নীরবতা অবলম্বন করে এর সমাধান খুঁজতে থাকে, কোনো একটা সমাধান বের করার অপেক্ষায় থাকে। কিন্তু মহিলাদের বিপদ আপদের উপর সঙ্গী হয়ে দেখা দেয় তাদের বিপদের চর্চা। অথচ সে ভালো করেই জানে এই বাড়তি কথা তার সমস্যার কোনো সমাধান বয়ে আনবে না, কিন্তু কি করা, সে যে তার অনুভূতি আর লুকিয়ে রাখতে পারে না। এটাই যে তার স্বভাবজাত খাসলত, তাকে যে এভাবেই বানানো হয়েছে। সে যখন আপনার কাছে অভিযোগ জানায় তখন আসলে আপনার কাছ থেকে সে কোনো সমাধান চায় না। এই ব্যাপারে তার আত্মবিশ্বাস ভরপুর যে আপনি এর কোনো সমাধান বের করতে পারবেন না। তার বিশ্বাস আপনি এর কোনো সমাধান বের করতে পারেননি বলেই আপনি এতক্ষণ নীরব। সে শুধু চায় আপনি মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনেন। সে মনে করে কেউ যদি মনোযোগ দিয়ে তার অভিযোগগুলো শোনে তাহলেই বোঝা অনেক হালকা হয়ে যায়। আপনি এমন ট্রাক নিশ্চয়ই দেখেছেন যা বালু বহন করে। দেখা যায় দালান নির্মাণের জায়গায় গিয়ে ওই ট্রাক পিঠ উঁচু করে এতক্ষণ যে বালুর বোঝা বহন করে আসছিল তা মাটিতে ফেলে দেয়। মহিলাদের অবস্থাও ঠিক তেমনই। তারা মনে করে সমস্যার কথা বলতে পারলেই বোঝা থেকে মুক্ত হয়ে গেল। তবে সাবধান, কখনো মনে করবেন না সে ওই বোঝা আপনার পিঠে তুলে দিচ্ছে। একইভাবে যখন সে আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে বলবে আপনার মা তার ব্যাপারে নাক গলাচ্ছেন, তখন এটা ভাবার কোনো অর্থ নেই যে সে মূলত বলতে চাচ্ছে তোমার মাকে একটু পাল্টে দাও, তার সাথে খাপ খাওয়ানো যাচ্ছে না। এটাও সে বলতে চাচ্ছে না যে এর একটা বিহিত আপনাকে করে দিতে হবে এবং তাকে বলে দিতে হবে বউয়ের ব্যাপারে তিনি যাতে আর নাক না গলান। কি করে না করে সেদিকে যেন সর্বক্ষণ নজর না রাখেন। সে শুধু এতটুকুই বলতে চাচ্ছে যে এ ব্যাপারে সে বেশ ত্যক্ত ও বিরক্ত। সে শুধু এতটুকুই চায় যে আপনি তার অভিযোগটা মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে বুঝতে হবে যে সে শুধু আপনার সামনে আপনাকে দেখিয়ে বোঝাটা নামাতে চায়, এর বেশি কিছু নয়। কিন্তু আক্ষেপের বিষয়, পুরুষরা স্ত্রীদের এই জাতীয় কথা বলার প্রবণতার মানে হিসেবে মনে করে যে এসব সমস্যার জন্য সে তার স্বামীকেই দায়ী করছে। আর এই ভুল বোঝা থেকেই স্বামীরা শুরু করে দেয় তাদের মুষ্টিযুদ্ধ। সাধারণত যা হয়ে থাকে তা হচ্ছে স্বামীরা এটাকে তাদের নিজেদের উপরই এক ধরনের আক্রমণ মনে করে বসে থাকে। তখন বক্সিং রিংয়ের ভেতর মুক্তিযোদ্ধারা যা করে থাকে তারাও তা শুরু করে দেয়। যেমন মরিয়া হয়ে আত্মরক্ষার্থে হামলা করে কিংবা বলতে থাকে এ কথা মোটেও ঠিক নয়, আমার মা অত্যন্ত ভালো মানুষ, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তিনি আমাদের ভালোবাসেন বলেই আমাদের ব্যাপারে খোঁজখবর রাখতে চান, তিনি আমাদের কল্যাণ ছাড়া আর কিছুই চান না। কিংবা বক্সিংয়ের রিংয়ের মধ্যে বসে প্রচণ্ড আক্রমণ হানাতে থাকে, যেমন বলে ওনাকে সামলানো তোমার দায়িত্ব, তার তদারকি তোমাকে মেনে নিতেই হবে, এতে বিরক্ত হলে চলবে না, আর তোমাকেও আরও নরম হতে হবে।
আপনার হয়তো এটা শুনে অবাক লাগবে, আমি যদি আপনাকে বলি আপনি আত্মরক্ষার জন্য মরিয়া হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই ঠিক, অপরদিকে কিছুটা আগ্রাসী হয়ে আক্রমণ করতে গিয়ে যে কথাগুলো বলে যান সেগুলোও ঠিক। কিন্তু জনাব, সমস্যাটা আসলে টাইমিংয়ের। সে যখন তার বোঝা হালকা করতে কথাগুলো বলবে তখন আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন, তার অন্তরে যা আছে তা সব উগরে দিতে তাকে সাহায্য করবেন। সমস্যা কতটুকু গুরুতর আর তার সমাধান কি, এ ব্যাপারে আপনার কোনো বিশ্লেষণে যাওয়ার দরকার নেই। আর যদি আপনি তাকে তার বোঝা নামাতে সাহায্য করেন তাহলে আপনি পাবেন দুটি সুবিধা। প্রথমত সুবিধা হলো মন মতো কথা বলতে পারলে সে অনেক স্বস্তি অনুভব করবে। দ্বিতীয় সুবিধা হলো সে মনে করবে আপনি তার উপস্থাপিত বিষয়গুলি তারই দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আর মনে রাখবেন, বোঝা হালকা করতে মানুষ যে কথাগুলো বলে সেগুলোই সবচাইতে সত্য বলে প্রমাণ পাওয়া যায়। মনোযোগ দিয়ে শোনার অর্থ এই নয় যে সে যা বলবে আপনি তা শুধু নির্লিপ্তভাবে শুনেই যাবেন, কোনো ধরনের পদক্ষেপ নেবেন না। বরং তার বক্তব্যে যদি সত্যি সত্যি কোনো সমস্যা আপনার চোখে পড়ে সেগুলোকে একটু আলাদা করে দেখুন, আর যেগুলো ঘটা স্বাভাবিক নিয়তির অংশ সেগুলোকেও আলাদা করে রাখুন। যেমন আপনার মা আপনার নিয়তির অংশ, যা আপনার পক্ষে পাল্টানো অসম্ভব। আর তার সেবা যত্নে আপনি কোনো ধরনের অলসতা বা কমতিও দেখাতে পারেন না, কারণ বাস্তবতা ও যুক্তির আলোকে দেখা যায় যে সে যে অভিযোগগুলো করছে তার অনেকগুলোই সঠিক হতে পারে। তার বিচার বিশ্লেষণগুলো সেক্ষেত্রে ভুল কিছু নয়। অনেক সময় উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে আপনাদের সিদ্ধান্তটা নির্ভর করে পরিস্থিতি আমরা কিভাবে বিশ্লেষণ করছি তার উপর। এই বিষয়টি সবসময় সঠিক না হলেও অধিকাংশ ক্ষেত্রেই সঠিক বলে প্রমাণিত। তবে বাসাবাড়ি ভেদে এই পরিস্থিতির হেরফের হতেই পারে। আর এই বইয়ের লক্ষ্য এটা নয় যে প্রতিটি বাড়ির পরিস্থিতি ও খুঁটিনাটি আলাদাভাবে বিশ্লেষণ করা হবে। ব্যক্তিভেদেও সমস্যা ও প্রতিকারের ধরন অনেক ভিন্ন হতে পারে, তবে এই বিষয়ে নারী ও পুরুষের যে অভিন্ন কিছু বৈশিষ্ট্য থাকতে পারে সে বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করাটাই এই বইয়ের উদ্দেশ্য। তবে বিষয়টি নিয়ে যেহেতু আলোচনা শুরু হয়ে গিয়েছে সেহেতু এ ব্যাপারে কিছুটা নসিহত করা যেতেই পারে। কখনো কখনো দেখা যায় সমস্যার উত্তম সমাধান হচ্ছে সমস্যা যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখা। এক্ষেত্রে আমাদের আসল সফলতা তখনই দেখা দেবে যখন আমরা একে আর বড় হতে দেব না। এ ধরনের সমস্যা দেখা দিলে লাঠিটাকে আমাদের শক্ত হাতে ঠিক মাঝখানে থেকে ধরতে হবে, যাতে তা দেখতে যতটা না লাঠির মতো তার চাইতে বেশি যেন সবজি বিক্রেতার দাড়িপাল্লার মতো দেখায়। এতে করে আপনার হাতের মধ্যে একটা ভারসাম্য থাকবে। এই ভারসাম্য রক্ষা করতে পারলে আমরা পরিস্থিতি সামাল দিয়ে তার খারাপের দিকে গড়ানো রোধ করতে পারব। বিপদ আর বড় হওয়ার সুযোগ পাবে না। আর যদি লাঠিটার কোনো এক দিক থেকে কম ধরেন তাহলে ভারসাম্য থাকবে না। আর ভারসাম্য না থাকলে কোনো এক পক্ষ অবশ্যই জুলুম অথবা বঞ্চনার শিকার হবে। ঠিক ভারসাম্য না থাকলে যেমন ক্রেতা কিংবা বিক্রেতা অবশ্যই বঞ্চনার শিকার হবে। এই উপমাটা দিলাম শুধু যাতে আপনারা বিষয়টা একটু ভালো মতো বোঝেন। তার অর্থ এই নয় যে আমি মা আর বউকে সমান পাল্লায় মাপতে বলছি। যদি কেউ মনে করে মায়ের অবাধ্য হওয়া এমন এক অন্যায় যা কোনো মতেই মেনে নেওয়া যায় না, তবে তাকে এটাও মনে রাখতে হবে যে তালাকও এমন এক গর্ভিত বিপদ যা থেকে উভয় পক্ষের কেউ নিরাপদে বেরিয়ে আসতে পারবে না। এখানে কোনো পক্ষই নিজেকে বিজয়ী ভাবার সুযোগ পাবে না। আমি এর আগে যখন বলেছি সমস্যার উত্তম সমাধান হচ্ছে সমস্যা যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখা, কথাটা দিয়ে আমি তাই বোঝাতে চেয়েছি। তবে সে যে অভিযোগগুলো তুলে ধরে কখনো কখনো আপনার হাতেও তার সমাধান থাকে। এক্ষেত্রে ঘর পড়ার আগেই সমস্যার গোড়া থেকে সলতেটা টেনে ধরে বের করতে হবে। সমস্যার সমাধান করা ছাড়াই যদি আপনার স্ত্রী চুপ মেরে যান কিংবা আপনার সামনে বোঝা হালকা করার আগ্রহ হারিয়ে ফেলেন, মনে করবেন না তা আপনার জন্য বিশাল বিজয়। ভাববেন না আপনি হয়তো সংসারে এমন এক পরিবেশের সৃষ্টি করেছেন যেখানে তার না থেকে উপায় নেই। মনে রাখবেন এসবের অর্থ হলো আপনাদের পারস্পরিক সম্পর্কের কোনো একটা উপাদান হয়তোবা নির্জীব হয়ে গেছে। কেননা মাঝে মধ্যে আমরা আর ঝগড়াঝাঁটিতে যেতে চাই না শুধু এ কারণে যে
আমরা পারস্পরিক এই সম্পর্কের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলি। তাই কবি বলেন, ভালোবাসা ভালোবাসা আছে ততক্ষণ যতক্ষণ আছে তোমার আমার ভৎসনা। প্রতিদিন রাতের বেলা বন্ধুদের সাথে একটু সময় কাটালে হয়তো তিনি কিছুটা ক্ষুব্ধ হতে পারেন। আর এই সমস্যাটার সমাধান কিন্তু আপনার হাতে। এটা মনে করার কোনো কারণ নাই যে সে চাইছে আপনি তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করুন। আপনি হয়তো মনে করতে পারেন সে চাইছে আপনাকে সবার কাছ থেকে কুক্ষিগত করে রাখতে। বিষয়টা কিন্তু তেমন কিছুই না। সে শুধু বলতে চায়, তোমাকে অনেক মিস করি, তোমাকে আমি আরও কাছে পেতে চাই। তবে আমরা তো মানুষ, মনে যা আছে তা হয়তো সঠিক ভাবভঙ্গি কিংবা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি না। আর এই ব্যাপারটাই, আমরা স্বামী স্ত্রী সবাই সমান, পার্থক্যটা সামান্য। আমরা পুরুষ মানুষের দল আর তারা মেয়ে মানুষের দল। বুদ্ধিমান সে যে ইশারা বুঝতে দেরি করে না আর নিজের অভিব্যক্তিও সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে আপনার মনে রাখতে হবে আপনার উপর তার অধিকার আছে, ঠিক যেমনটা আপনি মনে করেন তার উপর আপনার অধিকার আছে। আর আপনাদের দুজনের এই অধিকার শুধু খাটেই সীমাবদ্ধ নয়, এই অধিকার যৌন অধিকার থেকে আরও বেশি ব্যাপ্ত। যেদিন প্রথম আমরা এই সম্পর্কে আবদ্ধ হই সেদিন থেকে আমাদের জানা উচিত ছিল আমাদের নিজস্ব অভ্যাসের কিছুটা কোরবানি আমাদের দিতেই হবে। তাই এই সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে সেই মন মানসিকতা নিয়ে চলাফেরা করতাম, এখন আর সেই একই মন মানসিকতা নিয়ে চলাফেরা করা যাবে না। তাই একদিকে যেমন তার অধিকার নেই যে সে আপনাকে আপনার আগের জগৎ থেকে সম্পূর্ণরূপে ছিনিয়ে নেবে, অপরদিকে আপনারও অধিকার নেই আসবাবপত্রের মতো তাকে ঘরে ফেলে রাখবেন। ঠিক সেই সোফা সেট কিংবা টেলিভিশনের মতো, যার কাছে আমরা প্রয়োজন ছাড়া খুব কমই চাই। আর সমস্যার সমাধানের চেষ্টা করুন, লাগাম টেনে ধরুন, নিজের সম্পর্ক আর রুটিনে পরিবর্তন আনুন। কোনো সন্দেহ নেই সেজন্য আপনাকে আগের চাইতে অনেকটা নিয়ন্ত্রিত হতে হবে। নিজেকে একটা মোমবাতির মতো প্রজ্বলিত রাখার চেষ্টা করুন, যে মোমবাতি একবার নিভে গেলে আপনার সংসার থেমে আসবে, যে মোমবাতি একবার নিভে গেলে আপনার সংসারে নেমে আসবে দোজখের অন্ধকার। আলোচনার সার সংক্ষেপ হলো, সে যে বোঝা আপনার সামনে এনে ফেলবে তার মধ্যে কোনটার মধ্যে পরিবর্তন আনা আপনার দায়িত্ব তা আপনাকে বুঝে নিতে হবে। আর কোনটার মধ্যে পরিবর্তন আনার ব্যর্থ চেষ্টা মাত্র, সেই ব্যাপারেও আপনাকে সাবধান থাকতে হবে। তবে সবকটা সমস্যায় কিন্তু আপনাকে শুনতে হবে। তাকে উদ্দেশ্যহীন বোঝা বয়ে বেরোনোর ট্রাকের মতো ছেড়ে দেবেন না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, এ তো গেল আমার দায়িত্ব, তার দায়িত্বটা কি? আমার জবাব হলো, দেখুন, কথা যা বললাম আপনাকে উদ্দেশ্য করে বলেছি, দেখেছেন নিশ্চয় এই বইটি পুরুষদের জন্য। তবে যেহেতু যে কোনো নারীও এই বইটা পড়তে পারে, সেহেতু আপনার এই প্রশ্নের জবাব আমি দেব। তবে জবাব আপনাকে দেব তাকে নয়। তবে আপনি কখনোই বলতে পারেন না মুষ্টিযুদ্ধ করাটাই আমার স্বভাব, তাই তোমাকে এটা মেনে নিতেই হবে। আমি যেমন তোমার বোঝা হালকা করাটা মেনে নেই, তেমন আমার মুষ্টিযুদ্ধটাও একটু মেনে নাও। আসলে আপনি যদি এরকম আচরণ করেন তাহলে আলোচনার সঠিক পাঠ উদ্ধারে আপনি ব্যর্থ হয়েছেন। এভাবে আপনি যদি তাকে বোঝা হালকা করতে বলেন তাহলে সেটা হবে এক ধরনের বোঝা হালকা করতে বারণ করা। তখন যা হবে তা হলো, আগে যেখানে সে একটা সমস্যা নিয়ে এসেছিল, এখন তার সাথে নতুন করে আরেকটি সমস্যা যোগ হবে। এবার তাহলে আপনার জন্যও সমস্যা দুইটি। একটা হলো যেটার জন্য সে প্যানপ্যানানি করতে এসেছিল, আরেকটি হলো তাকে কথা বলার সুযোগই না দেয়া। আপনি তাকে আপনার এই অভ্যাসের ব্যাপারে তখনই বলতে পারেন যখন আপনি কথাটি তার কাছে স্রেফ নিজের ওজোর অপারগতা পেশ করার জন্য বলবেন। যেমন, সে যখন আপনার সামনে নিজের বোঝা ফেলতে যাচ্ছে তখনই আপনি তাকে তা করতে বারণ করে দিলেন। এতে ঘন্টা দুয়েক পর আপনার মনে হলো এটা অন্যায় হয়েছে এবং তার মন ভালো করা দরকার, তাই তার কাছে গেলেন তার মন ভাঙাতে। কাছে গিয়ে বসলেন, এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। অতঃপর আপনি আপনার চরিত্র আর মানসিকতার ব্যাপারে বলতে লাগলেন। আপনি তাকে বোঝালেন, শুধু তার কথার জবাব দিতে গিয়েই আপনি এই কথাগুলো বলে বসেছেন, কিন্তু তবুও তো স্বীকার করতেই হয় এই কাজটা আসলে আপনার করা ঠিক হয়নি। আর স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে এটা মেনে নেওয়া যে আপনার বোঝা হালকা করার ঠিক মাঝখানে সে যখন
আপনাকে তা করতে বারণ করে দিল, তখন সে কাজটা অবশ্যই ঠিক করেনি, তবে এর সাথে আপনার সম্পর্ক নেই, বরং এটা তার একান্ত ব্যাপার। সে তখন শুধু তার অভ্যাসের শিকারে পরিণত হয়েছে, অনেকটা ঠিক আপনি যেরকম আপনার অভ্যাস মতো তার কাছে দৌড়ে গেলেন বোঝা হালকা করতে। আপনাকে বুঝতে হবে সে এই কাজ স্বার্থপরতার কারণে করেনি, কিংবা একনায়কতান্ত্রিক মনোভাবের কারণেও সে আপনাকে চুপ করতে বলে আপনার বাক স্বাধীনতা হরণ করেনি। ব্যাপারটা শুধুমাত্র এতটুকুই যে সে মনে করে আপনি তার মানসিক শান্তির ব্যাপারে দায়িত্বশীল। অপরদিকে আপনার আরাম আয়েশের দেখভাল করাও তার দায়িত্ব। তাই আপনার মধ্যে কোনো ধরনের অশান্তি দেখলে সে মনে করে যে আমি মনে হয় নিজের দায়িত্বে কোনো ধরনের অবহেলা করেছি। সে আপনার সাথে রাগান্বিত আচরণ করে শুধু আত্মপক্ষ সমর্থন করতে চায়। এর অর্থ এটা কখনোই নয় যে সে আপনার বিরুদ্ধে বলে। এ ধরনের পরিস্থিতিতে আপনাকে একটু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, আর তা হলো কোনো পুরুষ নিজের অক্ষমতা মেনে নিতে পারে না, তাই সেই মুহূর্তে আপনার কাছ থেকে পালিয়ে থেকে মূলত নিজের অক্ষমতা ঢাকতে চায় সে। আপনাদের উভয়কেই এই দিক লক্ষ্য রাখতে হবে। আমাদের পুরুষ জাতির দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে তাদের অভাব অনুযোগগুলো শোনা এবং সেগুলো বোঝার চেষ্টা করা, তাদের বোঝা হালকা করতে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া। আর নারী জাতি হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে এই বোঝা যে পুরুষরা তাদের অক্ষমতার কিছুতেই মেনে নিতে পারে না, এ বিষয়ে তাদের অনুভূতি একবারেই তিক্ত। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে সমস্যার সমাধান কি? মহিলারা যেহেতু তাদের বোঝা হালকা করার সময় স্বামীদের পুরুষত্বে আঘাত করেন, আর পুরুষরা তাদের মর্যাদা রক্ষা করতে ক্ষোভের বহিঃপ্রকাশ করে নারীদের বোঝা হালকা করার অধিকার থেকে বঞ্চিত করে ফেলে। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে সমস্যার সমাধান কি? মহিলারা যেহেতু তাদের বোঝা হালকা করার সময় স্বামীদের পুরুষত্বে আঘাত করেন, আর পুরুষরা তাদের মর্যাদা রক্ষা করতে ক্ষোভের বহিঃপ্রকাশ করে নারীদের বোঝা হালকা করার অধিকার থেকে বঞ্চিত করে ফেলে। আমার মতে সমাধান হলো পরিস্থিতির গায়ে ব্যক্তিগত প্রলেপ না মাখা। নারী বুদ্ধিমত্তার প্রয়োগ করে এমনভাবে তার বোঝা হালকা করতে পারে যাতে ব্যাপারটা স্বামীর কাছে ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ সমস্যা বলে মনে না হয়। স্বামী যাতে মনে না করে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে তার অবহেলার জন্য। তাই দোষারোপ করতে হবে পরিবেশ পরিস্থিতিকে, ব্যক্তিকে নয়। সুতরাং এই বাক্যগুলো উচ্চারণ করা থেকে বিরত থাকুন। এসবের জন্য তুমিই দায়ী, এগুলো সব তোমার জন্যই ঘটেছে, তুমি যদি ওটা করতে তাহলে এমনটা হতো না, তুমি ম্যাদম্যারা পুরুষ, তুমি আস্ত একটা গোয়ার, তুমি একটা অস্থির তাল লয়ালহীন পুরুষ। আপনি যদি এ ধরনের আক্রমণাত্মক বাক্যবাণে তাকে জর্জরিত করতে থাকেন, তাহলে তার মধ্যে লুকিয়ে থাকা হিংস্র মুষ্টিযোদ্ধাকে জাগিয়ে তোলার জন্য আপনিই দায়ী। তেমনি একজন পুরুষেরও কখনো উচিত হবে না এ ধরনের পরিস্থিতির গায়ে ব্যক্তিসত্তার প্রলেপ মাখা। মনে রাখবেন, তার অভিযোগ পরিস্থিতির বিরুদ্ধে, ব্যক্তি আপনার বিরুদ্ধে নয়। আমরা এখন যে সকল বিষয় নারীদেরকে তাদের বোঝা হালকা করতে বাধ্য করে সে সকল বিষয় আলাপ করতে পারি। প্রসঙ্গে আমরা উদাহরণ হিসেবে যে ঘটনার উল্লেখ করেছি সেটাই বিশ্লেষণ করে দেখতে পারি। সে তার ব্যাপারে আপনার মায়ের নাক গলানোর ব্যাপারে অভিযোগ করেছে। সে মনে করে এতে করে তার ব্যক্তি জীবনে অনধিকার চর্চা করা হয়েছে। এখন এই অভিযোগকে আপনার এই দৃষ্টিতে দেখলে চলবে না যে আপনি যেহেতু ওই মায়ের সন্তান সেহেতু আপনার উপরও সে ক্ষেপে আছে। সে এটা ভালো করেই জানে যা কিছু ঘটুক না কেন এই মায়ের সন্তান হিসেবে আপনি আপনার পরিচয় মুছে ফেলতে পারবেন না। তাই তার দাবি শুধু এতটুকুই যে আপনাদের ভালোবাসার খাতিরে হলেও আপনারা উভয়ে মিলে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করবেন। এখানে কেউ কারো উপর কর্তৃত্ব খাটিয়ে বিধিনিষেধ জারি করবে এমন কিছুই নয়। এখানে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অভিযোগ জানাতে সে আপনার কাছে এসেছে কারণ সে আপনাকে এখনও ভালোবাসে। উদাহরণ হিসেবে আরেকটি সমস্যার কথা আমরা বলেছিলাম, সেটা হলো আপনার বন্ধুদের সাথে রাতের বেলা আড্ডা দেয়া। আপনার কি মনে হয় না সে ওই সময়টাতে আপনাকে কাছে পেতে চায়? সে কি চায় না আপনার কাছ থেকে সে আপনার আদর যত্ন পাক? আপনার জন্য কি এটা ভালো হতো যে আপনি বাইরে গেলে সে খুশি থাকবে? নিশ্চয় না। কেননা সে মনে করে আপনিও তার সুখের একটা উৎস। এখানে আসলে বুঝতে হবে যে বন্ধুত্বের সাথে সংসার জীবনের সমন্বয় সাধনে ব্যর্থ হওয়াতেই সে আপনার উপর বিরক্ত। আবারও সে একই কথা, সে ব্যক্তি আপনার উপর বিরক্ত নয়, এই পরিস্থিতির জন্য যে ব্যক্তি দায়ী সে এখনও তাকেই চায়। এই ব্যাপারে আমার কাছে
থেকে একটি নীতিবাক্য পেতে পারেন, আমরা শুধু ওই জিনিসের জন্য মরিয়া হয়ে যুদ্ধ করি যেটা আমরা মন প্রাণে কামনা করি।